বন্ধুরা, আমি বারামুল্লা মুভিটা দুটো পার্টে এক্সপ্লেন করেছি। ফার্স্ট পার্টটার এক্সপ্লেনেশন ডেসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফার্স্ট পার্টটা দেখে নাও, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমি এই পার্টে তোমাদেরকে তারপর থেকে এক্সপ্লেন করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। জুনেদ সমস্ত কম্পিউটার এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। যাই হোক, আফজালকে গুলি করে হত্যা করা হয়। এখানে রিজওয়ান আফজালের কাছ থেকে একটা ইনক্রিপ্ট করা পেনড্রাইভ খুঁজে পায়, কিন্তু কিছুক্ষণ পর আমরা জুনেদ আর খালিদকে আবার কম্পিউটারে সিডুকটার সাথে কথা বলতে দেখি এবং তাদের কথোপকথন থেকে আমরা বুঝতে পারি যে তাদের পরিকল্পনা বারবার ব্যর্থ হচ্ছে। কম্পিউটার লোকটি বলে যে তাদের এখন ডিএসপি রিজওয়ানের ব্যথার জায়গায় আক্রমণ করতে হবে এবং পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। দৃশ্যটি তখন নুরির দিকে যায়, যে খালিদকে টেক্সট করছিল এবং খালিদ তাকে দেখা করার জন্য ডাকছে। ঠিক তখনই নুরি বাইরে কিছু শব্দ শুনতে পায় এবং সেই নির্দিষ্ট ঘরে ফিরে যায়। ঘরের বাইরে নুরি একটি লাঠি দেখতে পায় এবং যেটি দেখে মনে হয় এটি একটি কুকুর স্পর্শ করেছে। আমি বলতে চাইছি তাতে কুকুরের লালা ছিল। নুরির সাথে সাথে এটি ফেলে দেয়। ইতিমধ্যে নুরির মা গুলনার আলমারি থেকে আবার একটি আওয়াজ শুনতে পান। গুলনার উঠে আলমারির কাছে যায় এবং তার পিছনে তার মেয়েকে নুরিকে দেখতে পায়। তার মুখ সম্পূর্ণ ফুলে গেছে। আলমারির আয়নায় সেটি সে দেখতে পেয়ে চমকে ওঠে। হ্যাঁ বন্ধুরা, নুরির কুকুরে অ্যালার্জি ছিল এবং কুকুরের লালাযুক্ত লাঠিটি স্পর্শ করার পর তার অ্যালার্জির রিয়াকশন হয়েছিল। রিজওয়ান তৎক্ষণাৎ নুরিকে তার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ দেয়। রিজওয়ান সন্দেহ করে যে নুরি এটি ইচ্ছাকৃতভাবেই করছে যাতে তারা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। রিজওয়ান মাঠের আরো নিচে কুকুরের লালা ভর্তি লাঠিটিও খুঁজে পায় এবং তার ফলে সে বিশ্বাস করে যে নুরি সত্যি কথাই বলছিল। নুরি খালিদের সাথে টেক্সটের মাধ্যমে এই সমস্ত জিনিস শেয়ার করছিল এবং খালিদ তাকে আরো বেশি ম্যানিপুলেট করার চেষ্টা করছিল তার বাবা মায়ের বিরুদ্ধে। যাই হোক, পরের দিন রিজওয়ানের দল আফজালের সাথে পাওয়া পেনড্রাইভটি ডিক্রিপ্ট করে। এর ভিতরে একই কম্পিউটার অপারেটরের কণ্ঠস্বর সম্বলিত একটি ফাইল ছিল, যেখানে কিছু কোড বলা হয়েছিল। খুব ভালো করে পরীক্ষার পর রিজওয়ান বুঝতে পারে যে কোডগুলি প্রাথমিক সংখ্যাগুলি একই, যার অর্থ বারামুল্লা হতে পারে। এর মানে হলো সে বারামুল্লার ব্লুমিং পেটালস পাবলিক স্কুলের কথা বলছে। তারপর আরো কিছু সংখ্যা ছিল যা ক্লাস এবং রোল নাম্বারের প্রতিনিধিত্ব করে। এর মানে হলো যে তাদের সকলেরই ব্লুমিং পেটাল স্কুলের সাথে গভীর সংযোগ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে নুরি যে বাড়ি ফিরে আসে এবং তাকে বেশ বিরক্ত দেখাচ্ছে। নুরি খালিদকে টেক্সটের মাধ্যমে জিজ্ঞাসা করে যে সে আজ ভিডিওটি তৈরি করেছে, তা কি সঠিক কাজ ছিল? ঠিক তখনই নুরি একটি কুকুরের শব্দ শুনতে পায় এবং শব্দ অনুসরণ করে নুরি সেই ঘরে ফিরে আসে। সে তার ফোনে রেকর্ডিং চালু করে ভিতরে যায় এবং সেখানে সে আরো কয়েকটি দরজা এবং জানলা খুলে আরো গভীরে যায়। এক পর্যায়ে নুরি একটি সাদা টিউলিপ ফুল দেখতে পায় এবং একটি কুকুরের গর্জন শুনতে পায়। নুরি তখন দৌড়ে যায়, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। নুরি চিৎকার করে এবং তার পিছনে আমরা একটি অদ্ভুত ধোঁয়া দেখতে পাই যা নুরিকে সম্পূর্ণভাবে গ্রাস করে। কিছুক্ষণ পরে নুরির মা তার গলার আওয়াজ শুনতে পান এবং ঘরে প্রবেশ করে দেখতে পান নুরির কিছু কাটা চুল নিচে পড়ে আছে। হ্যাঁ বন্ধুরা, নুরিও নিখোঁজ হয়ে গেছে। রিজওয়ান তৎক্ষণাৎ এই খবর জানতে পারেন এবং রিজওয়ান তার মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি মিডিয়া থেকে গোপন রাখেন। চাচা ইকবাল ইঙ্গিত দেন যে নুরি যে ছেলেটির সাথে আড্ডা দিচ্ছিলেন সেই ছেলেটিকে দেখেছেন। চাচা ইকবাল ছেলেটির তখন একটি স্কেচ করান এবং তখন বোঝা যায় সেই ছেলেটি খালিদ। থানায় ব্লুমিং পেটালসের শিক্ষিকা আসেন, কারণ রিজওয়ান তার কাছে শিশুদের রোল নাম্বার, ক্লাস এবং বিভাগের তালিকা চেয়েছিলেন। শিক্ষিকা জিজ্ঞেস করেন কেন নুরি আজ স্কুলে আসেনি। রিজওয়ান উত্তর দেন যে নুরি বর্তমানে অসুস্থ, তাই সে আসতে পারেনি। রিজওয়ান শিক্ষিকাকে খালিদের একটি ছবি দেখান এবং জিজ্ঞাসা করেন যে তিনি তাকে চিনতে পারছেন কিনা, কিন্তু তিনি বলেন যে না। শিক্ষিকা তাকে আশ্বস্ত করেন যে তিনি তাকে নিখোঁজ শিশুদের খুঁজে পেতে সমস্ত রকম সাহায্য করবেন। খালিদের ছবি দেখে রিজওয়ানের মনে পড়ে যেদিন তিনি প্রাক্তন বিধায়ক আনসারির বাড়িতে গিয়েছিলেন, সেখানে তিনি এই লোকের সাথে ধাক্কা লেগেছিল। এর অর্থ হলো আনসারির পরিবার খালিদকে চেনে। আনসারি পুলিশের সঙ্গে কথা বলতে চায় না, তাই রিজওয়ান আনসারির স্ত্রীর সাথে একা গোপনে দেখা করে। সে বলে যে এই ছবিটি খালিদের। সে তার ছেলে শোয়েবের সাথে বন্ধুত্ব করেছিল। প্রথমে সে খালিদ এবং শোয়েবকে ধর্ম সম্পর্কে শিক্ষা দিত,
কিন্তু শীঘ্রই সে শোয়েবকে ভারত ঘৃণা করা এবং উদ্দেশ্য না ভুলে যাওয়া ইত্যাদি রকম ভুল জিনিস শেখাতে থাকে ভারতের বিপক্ষে। মূলত খালিদ ছিল শোয়েবের বন্ধু, যে এত ছোট বয়সে শোয়েবকে মৌলবাদী করতে শুরু করেছিল। এটা জেনে রিজওয়ান নিজেই খালিদের বাড়িতে তল্লাশি চালায়। বন্ধুরা, এতক্ষণ অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা আরো মোটিভেশন পেতে পারি। এই বিশ্বাসঘাতকরা ভারতেও কৃষিকাজ অর্থাৎ কিডন্যাপিং শুরু করতে চেয়েছিল। তাদের পছন্দের শিশুটি অদৃশ্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই বিশ্বাসঘাতকরা শিশুদের অপহরণ করতে চেয়েছিল এবং তাদের ব্রেন ওয়াশ করে সীমান্তের ওপারে পাঠাতে চেয়েছিল। কিন্তু তারা তা করার আগেই শিশুগুলি প্রতিবারই নিজেরাই অদৃশ্য হয়ে যেত। এই বিশ্বাসঘাতকরা বিশ্বাস করত যে পুলিশ তাদের পরিকল্পনা সম্পর্কে সচেতন ছিল এবং শিশুদের রক্ষা করার জন্য তাদেরকে অদৃশ্য করে দিচ্ছিল। এই সন্ত্রাসীরা কোনো চক্রান্তে সফল হয়নি এবং তারা নিজেরাই জানতো না যে শিশুগুলি কোথায় ছিল। একই সাথে গুলনার পুলিশ স্টেশনে আসে এবং রিজওয়ানকে জানায় যে সে নুরি এবং অন্যান্য বাকি বাচ্চাদের কিভাবে দেখেছিল। এমনকি সে প্রকাশ করে যে কোন পরবর্তী শিশুটি নিখোঁজ হতে চলেছে। এখন শহরের সবাই পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, কারণ শহর থেকে এতগুলি শিশু নিখোঁজ হয়ে যাচ্ছিল অথচ পুলিশ কিছুই খুঁজে পাচ্ছিল না। ইতিমধ্যে জুনেদ অবশেষে তার প্রথম ষড়যন্ত্রটি সম্পন্ন করছিল। সে তার ভাগ্নে ইয়াসিরকে সীমান্তের ওপারে পাঠাচ্ছিল। জুনেদ সীমান্তের ওপার থেকে একজনের সাথে দেখা করে, তারপর দুটো ছেঁড়া ছবি মিলিয়ে দেয়। এরপর এই অজ্ঞাত ব্যক্তি জুনেদকে ভাগ্নে ইয়াসিরকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তারপর রিজওয়ান এসে সীমান্তের ওপার থেকে লোকটিকে হত্যা করে। এখন রিজওয়ান কিভাবে এলো? অবশ্যই গুলনার তাকে স্বপ্নে দেখা শিশুটির কথা বলেছিল যে ইয়াসির নিখোঁজ হতে চলেছে। এখন এই শিশু ইয়াসির নির্মূল হওয়া ব্যক্তির বন্দুক তুলে নেয়, কিন্তু রিজওয়ান কোনোভাবে তাকে বন্দুকটি নামাতে রাজি করায়। ঠিক তখনই একটা পিছনের গাছের ভিতর থেকে জাদুকরি ধোঁয়া বেরোতে শুরু করে। সেই কালো ধোঁয়া ইয়াসিরকে গ্রাস করে এবং গাছের ভিতরে টেনে নিয়ে চলে যায়। অর্থাৎ রিজওয়ানের চোখের সামনে ইয়াসির অদৃশ্য হয়ে গাছের ভিতরে চলে যায়। এতক্ষণে জুনেদও বুঝতে পেরেছে যে তার কৃষিকাজ অর্থাৎ কিডন্যাপিং আবার ব্যর্থ হয়েছে এবং সে কম্পিউটার থেকে একটি ফোন পায় যে তাকে গোপনে যেতে বলে। রিজওয়ান তারপর বাড়ি ফিরে আসে এবং নিশ্চিত হয় যে এই মামলার মধ্যে অলৌকিক কিছু অবশ্যই আছে। সে তার স্ত্রী এবং ইকবাল সহ সে বিশেষ যে ঘরটি সেই ঘরটিতে যায়। ঠিক তখনই স্পষ্টতই আয়ান ঘরে প্রবেশ করে। গুলনার জিজ্ঞাসা করে যে আয়ানের ভিতরে কে আছে এবং আয়ান তার নাম ইলা সাপু বলে। ইলার মতে এটি তাদের বাড়ি এবং তার বাবা মা এবং তার বড় ভাই সারাদ এবং তার কুকুর শেরু তারা সেখানে থাকতো। তারপর তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। এই বলে আয়ান তার মাথা চুলকাতে শুরু করে এবং মাথায় একটি অদ্ভুত দাগ দেখা যায়। ঠিক তখনই তাদের দরজার বেল বাজে। স্পষ্টতই তারা একই ব্লুমিং পেটাল স্কুলের শিক্ষিকাকে নিয়ে এসছে। কেন? কারণ শিক্ষিকা একটি কাপড়ে লেখা একটি হুমকি চিঠি পেয়েছিলেন, যার মধ্যে মৃত্যুর হুমকি ছিল। রিজওয়ান শিক্ষিকাকে থাকতে বলেন এবং হঠাৎ তাদের বাড়িতে গুলিবর্ষণ শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, জুনেদ কিছু সন্ত্রাসীর সাথে তাদের বাড়িতে রিজওয়ানকে আর রিজওয়ানের ফ্যামিলিকে আক্রমণ করেছিল এবং নেটওয়ার্কটি সঠিকভাবে কাজ না করায় তারা সময় মতো ব্যাকআপ ডাকতে পারেননি। উভয় পক্ষ থেকে প্রচন্ড গুলিবর্ষণ হচ্ছিল, কিন্তু সন্ত্রাসীরা যেহেতু সংখ্যায় বেশি এবং সশস্ত্র ছিল তাই তারা ঘরে ঢুকে সকলকে আক্রমণ করার চেষ্টা করছিল। এদিকে গুলনারের পায়ে গুলি লাগে। ইকবাল ও আয়ান যেখানে লুকিয়ে ছিল, অন্যদিকে রিজওয়ান একাই বেশ কয়েকজন সন্ত্রাসীর সাথে লড়াই করছিল। সবাই খুব আহত অবস্থায় ছিল এবং তারপরে আমাদের আবার সেটা সাদা টিউলিপ ফুল দেখানো হয়। এরপরে বাড়ির আলো জ্বলে ওঠে এবং বর্তমান পরিস্থিতির সাথে মিশিয়ে আমরা দেখতে পাই যে অতীতে এই বাড়ির ভিতরে কি কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ এক ধরনের অতীত বর্তমান বাস্তবতার সাথে মিশে গিয়েছিল। যাই হোক, আমি আপনাকে অতীতের গল্পটি এবার বলবো। বন্ধুরা, এই সময় কাশ্মীরি পণ্ডিতদের হত্যা যখন করা হয়েছিল কাশ্মীরে, সেই পরিস্থিতিতে এই বাড়িতে একজন পণ্ডিত পরিবার বাস করত, যা ছিল সাপু পরিবার, এবং তার বাবা এখানকার একজন ডাক্তার ছিলেন। বাড়ির পরিবেশ তখন খুব খারাপ হয়েছিল, যেখানে হয় হিন্দুদের ধর্মান্তরিত হতে হচ্ছিল, নয়তো এখান থেকে পালিয়ে যেতে হচ্ছিল, নয়তো তাদের মার্ডার করে দেওয়া হচ্ছিল। বাড়ির ছেলে শরৎ সাপু ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এবং তখনও আমরা দেখি যে সে ফেরত আসেনি। বাবা সারাত ছাড়া কোথাও যেতে চাইছিলেন না। তারা
তার জন্য অপেক্ষা করছিল, অর্থাৎ ইলার মা এবং তাদের বাবা। এখানে বাড়িতে আমরা ছোট ইলাকে দেখতে পাই এবং তার প্রতিবেশী বন্ধু জয়নাবের সাথে সে দেখা যায় খেলছে। ইলার মা তখন তার চুল কেটে টুপি পরিয়ে দেয়, যাতে তাকে মেয়েদের মতো নয় ছেলেদের মতো দেখায়। ঠিক তখনই কিছু মুসলিম লোক ঘরে প্রবেশ করে এবং প্রথমে তত্ত্বাবধায়ক রাফিককে হত্যা করে এবং তারপর ডাক্তার সাপুকে হত্যা করে। ইলা এবং তার মা লুকিয়ে প্রাণভয় দরজা বন্ধ করে দেয়, কিন্তু তারপরে দেখা যায় ছোট বাচ্চা জয়নাব দরজায় বেল বাজায়। জয়নাবের কণ্ঠস্বর শুনে ইলার মা তখন দরজা খুলে দেয়। তারপরে সে তখন জয়নাবকে বলে সে তো তাকে চলে যেতে বলেছিল, কিন্তু কেন সে এখনো যায়নি। সে ভাবে সে কি জয়নাবকেও লুকিয়ে রাখবে, কিন্তু তখন দেখা যায় জয়নাব চিৎকার করে সন্ত্রাসবাদীদের বলে যে সে এই ঘরে লুকিয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট মেয়ে জয়নাব কিন্তু আসলে মৌলবাদী ছিল এবং ইলা এবং তার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এমন পরিস্থিতিতে ইলার মা একটি গুপ্ত মন্দিরে ইলাকে লুকিয়ে রাখে। সন্ত্রাসীরা ইলার মাকে হত্যা করে, যার ফলে ইলা চিৎকার করে ওঠে এবং তারা দেখা যায় মন্দিরের মধ্যে ইলাকেও তখন হত্যা করে। জয়নাবের মাথায় একটি কাটা চিহ্ন ছিল এবং যখন আয়ানকে সে ভর করেছিল তখন সে নিজের মাথা আঁচড়ে এক জায়গায় ক্ষত তৈরি করেছিল। তখন সেই ক্ষতটা সেই জয়নাবের মাথার ক্ষতর সাথে মিলছিল। ইলা আয়ানকে বলেছিল যে জয়নাব তার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যাই হোক, তাদের বাড়ির কুকুর সেও এই ঘটনায় মারা গিয়েছিল, কারণ সন্ত্রাসবাদীরা তাকেও আক্রমণ করেছিল। হ্যাঁ, এটিই ছিল এই বাড়ির অতীত এবং বর্তমানে আমরা গুলনারকে এই বাড়িটিতে থাকতে দেখি। গুলনারকে যখন বর্তমানে এই ছায়াটি ভর করে তখন সে সন্ত্রাসবাদীদের হত্যা করে। তারপর রিজওয়ানও লড়াই করে এবং সন্ত্রাসবাদীদের হত্যা করে। তারপর আমরা ঘরে সেই আত্মাদের দেখতে পাই যারা অতীতে ধ্বংস হয়ে গেছিল। সেখানে শেরোর আত্মাও ছিল এবং তারা সবাই মিলে সন্ত্রাসীদের আক্রমণ করে এবং তাদেরকে হত্যা করে। কেবলমাত্র জুনেইদ বেঁচে থাকে এবং সে পালিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু ততক্ষণে পুলিশ এসে বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে এবং এমন পরিস্থিতিতে জুনেইদ শিক্ষিকাকে ধরে ঘর থেকে বের করে আনে সেই শিক্ষিকার পিছনে যাতে লুকিয়ে পালাতে পারে। কিন্তু তারপর ভর করা গুলনার বারান্দা থেকে গুলি চালায় এবং সরাসরি সেই গুলিটি শিক্ষিকার মাথায় লাগে। আর এরপরে রিজওয়ানও জুনেইদকে হত্যা করে দেয়। কিন্তু এখানে প্রশ্ন হলো যে কেন শিক্ষিকাকে হত্যা করা হয়েছিল। এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট, কারণ শিক্ষিকার নাম ছিল জয়নাব। হ্যাঁ বন্ধুরা, এই শিক্ষিকাই সেই একই মেয়ে যে অতীতে সাপু পরিবারকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করিয়েছিল। আসলে জয়নাব তার স্কুলের ছাত্রদের মৌলবাদী করে তুলছিল। যারা তার সাথে দ্বিমত পোষণ করত তাদেরকে সে বয়কট করত, ঠিক যেমন নুরির সাথে হয়েছিল। কেউ নুরির বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করছিল না। তারপর জুনেইদ এবং খালিদ যে শিক্ষিকার সাথে কম্পিউটারে কথা বলতেন, দেখা যায় তিনি হলেন সেই একই মহিলা জয়নাব। এর মানে হলো তিনি ভয়েস চেঞ্জার ব্যবহার করেছিলেন যাতে তার কণ্ঠস্বর পুরুষদের মতো শোনা যায় এবং তারপরে তিনি পুরো ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন। আমরা জয়নাবের মাথায় সেই ক্ষতস্থানে একই জায়গায় চিহ্নটিও দেখতে পাই। তারপর যখন জুনেইদের ফোন থেকে তার ভাইকে ফোন করা হয় তখন দেখা যায় সেই নাম্বারটি আসলে জয়নাবেরই নাম্বার। তাহলে এখানে বোঝা যায় যে জয়নাবই ছিল আসল অপরাধী এবং শিশুদের মৌলবাদী করে তোলার পিছনের মূল পরিকল্পনাকারী। এই মুহূর্তে সাপু পরিবারের আত্মারা গুলনারের মাধ্যমে জয়নাবের ওপর প্রতিশোধ নিয়েছিল। তারপর আমরা হঠাৎ নুরিকে ফিরে আসতে দেখি। ঘরের ভিতরে সাদা টিউলিপ ফুলটি যেখান থেকে দেখেছিলাম সেখান থেকেই নুরি তার পরিবারের সাথে আবার মিলিত হয় এবং কোনোভাবে তার বাবার সাথে তার সম্পর্ক ঠিক হয়ে যায়। নুরি তার নিজের ভুল বুঝতে পারে। অবশেষে এই পরিবারটি সেই বাড়ির দিকে তাকায়। সেখানে আমরা সাপু পরিবারের আত্মাদের দেখতে পাই, যার মধ্যে রয়েছে ছোট ইলা এবং তার বাবা মা এবং কুকুর শেরুর আত্মা। এরপরে ধীরে ধীরে সমস্ত নিখোঁজ শিশু ফিরে আসে এবং আমরা বুঝতে পারি এই আত্মারাই আসলে সেই শিশুদের মৌলবাদী হওয়া থেকে বাঁচাচ্ছিল। এরপরে আমরা রিজওয়ানের পরিবারকে এই বাড়ি থেকে সরে যেতে দেখি এবং রিজওয়ানও অফিসে দাঁড়িয়ে করতালি পায় এবং কোনোভাবে মামলাটি এখন সমাধান হয়ে গেছে দেখা যায়। অবশেষে আমাদের মুম্বাইয়ের একটি দৃশ্য দেখানো হয় যেখানে রিজওয়ান এবং তার পরিবার শরৎ সাপুর সাথে দেখা করে, যিনি এখানে একজন ডাক্তার হয়ে উঠেছেন। হ্যাঁ বন্ধুরা, সেই সাপু পরিবারের বড় ছেলে শারদ, যে সেই রাতে বাইরে ছিল এবং তখন সে নিশ্চয়ই কাশ্মীর থেকে পালিয়ে এসেছিল এবং তার জীবন শুরু করেছিল মুম্বাইতে এবং এখন সে তার বাবার মতোই একজন ডাক্তার। তারা শরৎকে কড়ির বাক্সটি দেয় এবং এটি দেখার পর সে অঝরে কেঁদে ফেলে, কারণ সে ছোটবেলায় এটি নিয়েই তার ভাইয়ের সাথে খেলতো। ছবিটি এখানেই শেষ হয়। এই হলো বারামুল্লা মুভি স্টোরি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
আমরা হরর মুভি আর সিরিজ এক্সপ্লেনেশন নিয়ে আসি। নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন পেতে হলে কমেন্টে জানিও। আমরা যথাসম্ভব চেষ্টা করব যাতে তাড়াতাড়ি করতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।